এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়েছি রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি এবং লেখক ডক্টর নজরুল ইসলাম মহাশয়কে। স্যার, প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। স্যার, স্পেসিফিক্যালি প্রথমেই যেটা আপনার থেকে আমি জানতে চাইবো যে সেটা হচ্ছে যে আহ, আপনার এই যে আমাদের রাজ্যে যা দুরবস্থা, অবশ্যই বলা উচিত, দুরবস্থাই বলি, বা দুর্নীতি যেটা চলছে, এটার কি কারণ? সেটার একমাত্র কারণ আমরা যারা ভোট দিই, কেন দিই তথা আমি পরে আসছি, তাতে আমরা সৎ লোককে ভোট দিই না, অসৎ নেতাদের ভোট দিই। এবং এই অসৎ নেতারা সব থেকে অসৎ লোককে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী করেন, এবং তারা ক্ষমতায় থাকার জন্য যথেচ্ছভাবে টাকা তুলতে চান এবং সে টাকা তোলার জন্য সব রকম দুর্নীতি অবলম্বন করে। এই জন্য আমাদের দেশের অবস্থা খারাপ। স্যার, আরেকটা জিনিস আমি স্পেসিফিক্যালি আপনার থেকে জানতে চাইছি। আপনি দীর্ঘদিন প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজ্য পুলিশের এডিজি ছিলেন, আহ, প্রাক্তন আইপিএস অবশ্যই। স্যার, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বলছেন যে আমার কাছে কোনো খবর নেই, এই যে এত টাকা, মানে টাকার পাহাড় যে আহ, বেরোচ্ছে, উনি বলছেন যে ওনার কাছে কোনো খবর নেই। কিন্তু যারা একজন মিনিস্টার বা ওই লেভেলে যারা থাকেন, তাদের সঙ্গে যে গার্ডেরা থাকেন বা যে আইপিএস থাকেন, উনি তো অবশ্যই ওনার হেড অফিসে সম্পর্ক করেন। দেখুন, উনি সত্য কথা বলছেন না, এবং উনি সত্য কথা খুব কম সময় বলেন। দেখুন, বিভিন্ন যে প্রশাসনিক মিটিং হয়, সেখানে আপনি হয়তো এক ডজনেরও বেশি বার শুনেছেন যে আমার কাছে সব খবর থাকে। একদম। উনি বারবার একটু প্রশাসন মিটিংয়ে আপনারা এটাও শুনেছেন, আর কত খাবে গো, সেই তো একদম। এপিডব্লিউ এত খায় কেন, বা বিভিন্ন লোককে ধরে যে তোমরা ঘুষ খাচ্ছ, এটা বলেন। এখন এটা বলেন এই জন্যে যে তোমরা ঘুষ খাচ্ছ আমি জানি, কিন্তু ঘুষের অংশটা ঠিক মতো দাও। উনি ঘুষ বন্ধ করার জন্য বলেন না। আর নির্দিষ্ট যেটা বলছেন যে এই যে পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জির কাছে এত টাকা উদ্ধার হয়েছে তিনি জানতেন না, এটা হতেই পারেন না। কারণ পার্থ চ্যাটার্জি যে ক্যাবিনেটে মন্ত্রী, সেই ক্যাবিনেটের প্রধান মুখ্যমন্ত্রী। পার্থ চ্যাটার্জি যে দলের নেতা, সেই দলের তিনি সর্বোচ্চ নেতা। অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি পুলিশেরও মন্ত্রী। পুলিশের যে শুধু পোশাক পরা পুলিশ থাকে তা তো নয়, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, সেখানে একজন এডিজি ডিজি লেভেলের লোক থাকে, তারপরে আইজি লেভেলের, ডিআইজি লেভেলের, এসপি লেভেলের, ডিএসপি লেভেলের, ইন্সপেক্টর লেভেলের, সাব ইন্সপেক্টর লেভেলের, তারপর কনস্টেবল লেভেলের কয়েকশো লোক কাজ করে। এবং এই আইবির লোক প্রতিটা থানায় কাজ করে। কলকাতা পুলিশের এসবি আছে, তারা প্রতিটা থানায় কাজ করে। সেখানেও একজন ডিসি আছেন, তার অনেক এসি আছে, ইন্সপেক্টর আছেন, সাব ইন্সপেক্টর আছেন। তো তারা সবসময় খবরাখবর জোগাড় করেন। পার্থ চ্যাটার্জির কাছে পুলিশের গার্ড ছিল। অর্থাৎ পার্থ চ্যাটার্জি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছে, পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে আসছে, পার্থ চ্যাটার্জির অফিস থেকে আসছে, এ সব কথাই মুখ্যমন্ত্রী জানতেন। না জানার কোনো রকম সুযোগ নেই। যদি এটা উনি বলতে চান যে আমি জানতাম না, তাহলে তিনি মুখ্যমন্ত্রী পদের একদম যোগ্যই নন। মুখ্যমন্ত্রী পদে ওনার আর এক মুহূর্ত থাকা উচিত নয়। কারণ এই আইবি এসবির লোকেরা সব সময় রিপোর্ট দেন। এখন তিনি সবকিছু জানার পর যদি বলেন আমি জানতাম না, তাহলে তো, আমি আবারও বলছি যে উনি খুব কম সময় সত্যি কথা বলেন, অধিকাংশ সময়ই মিথ্যে কথা বলেন। যে কথা বলেন সে কথা রাখার উনি
কোনো দায়িত্ব আছে বলে মনে করেন না, উনি প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি নিভানোর কোনো দরকার আছে মনে করেন না। আমি খুব সাধারণ একটা উদাহরণ দিয়েছি, তাহলে বুঝতে পারবেন। উনি ক্ষমতায় আসার আগে থেকে এবং ক্ষমতায় আসার পরেও আপনাদের নিশ্চয় মনে আছে বলেছিলেন যে আমি 1000 মাদ্রাসার অনুমোদন দেব। 11 বছর হয়ে গেছে, 1000 মাদ্রাসার অনুমোদন হয়েছে? 234-35টা মতো হয়েছে। কিন্তু যে কটা অনুমোদন হয়েছে সে কথা একটারও উনি বেতন দেননি। কিন্তু তিনি বলেছেন কি যে 100% যা প্রতিশ্রুতি দিয়েছিলাম করে দিয়েছি। তো এটা তো কোনো রকমের সত্য কথা হতে পারে না। 100% বেশি হয়েছে কাজ। হ্যাঁ, তো ধরুন যে 10,000-এর জায়গায় 1000 না করে যদি 100% কোনো মহিলা বলতে পারেন, তো সেটা যেরকম সত্য কথা, তো আমি জানতাম না সেটা সেই রকম সত্য কথা। স্যার, আপনি যখন মহিলা প্রসঙ্গে এলেন, আমাদের রাজ্যে নিজেদের বলতেও খারাপ লাগে, খুন ধর্ষণ অত্যন্ত হারে বেড়ে গেছে যেটা। এবং উনি বেশ কিছুদিন আগে একটা টাকা ধার্য করেন যে আহ, এইটা হলে এইটা, এইটা হলে এইটা। তার মানে কি যারা রেপিস্ট তাদেরকে কি এটা হেল্প করছে না স্যার? না, রেপিস্টদের হেল্প করছে না। যিনি অপরাধ যারা করেছেন, টাকা দিয়ে তাদেরকে কিনে নিয়ে কেসটা উনি দুর্বল করে দিতে চাইছেন। অপরাধীদের, সে রেপিস্ট হোক বা অন্য অপরাধী, একজন বগটুয়ে দেখুন, বগটুয়ে যারা খুন করলো, যারা খুন হলো, উভয় পক্ষই তার দলের লোক। তিনি সেখানে চলে গেলেন, গিয়ে সরকারি কোষাগার থেকে তাদেরকে লাখ লাখ টাকা অনুদান ঘোষণা করলেন। কেন? ওনার যদি টাকা দেওয়ার থাকে, ওনার দলেরও তো কোটি কোটি টাকা আছে, সেটা যেভাবে তুলেছেন সেটা অবৈধভাবে, তবুও সরকারি টাকা কেন খরচ করবেন? তিনি সেখানে গিয়ে বললেন যে আনারুলকে অ্যারেস্ট করতে হবে। কেন? যে আনারুল পুলিশ পাঠায়নি। আরে আনারুল ডিজি না এসপি না ওসি, যে আনারুল পুলিশ পাঠাবে? আর কাকে অ্যারেস্ট করতে হবে সেটা পুলিশ তদন্ত করে যদি বুঝবে তখন তাকে অ্যারেস্ট করবে কিনা সিদ্ধান্ত নেবে। আনারুলকে অ্যারেস্ট করতে হবে বললো এবং পুলিশ আনারুলকে অ্যারেস্ট করে নিল। কিন্তু তার আগে পর্যন্ত পুলিশ আনারুলকে অ্যারেস্ট করেনি। হ্যাঁ, এবং আনারুল যে পালিয়েছিল তাও নয়, না। যেটা আনারুল বলেওছে। এখন মুশকিল হচ্ছে, আমার যেটা ধারণা, আসলে দেখুন, যখন লোকগুলোকে খুন করা হচ্ছে, বাড়িতে আগুন লাগানো হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগানো হচ্ছে, তখন পুলিশের যারা এসপি, অ্যাডিশনাল এসপি, অন্য পুলিশ অফিসাররা সে স্থানে অপরাধ বন্ধ করতে না গিয়ে একটা গেস্ট হাউসে গিয়ে মিটিং করছিলেন। তো এটা তো পার্টির নির্দেশ ছাড়া হয়নি, এবং যে পুলিশের লোকেরা আছে তারাও বেআইনিভাবে কাজ করছেন। তো সেখানে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে বলে আমার জানা নেই। স্যার, পুলিশ যদি বেআইনিভাবে কাজ করে এর দায় তো পুলিশ মন্ত্রীর উপরে বর্তায়। অবশ্যই, যদি এমন হয় যে পুলিশের লোকেরা তার যে অর্ডার সেটা অগ্রাহ্য করে বেআইনি কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সেটা যখন উনি নিচ্ছেন না, তার মানে উনার আদেশ অনুসারী বেআইনি কাজ করেছেন, তো তার জন্য তিনি সমানভাবে দায়ী। স্যার, এই পুলিশের কথা যখন উঠলো তখন তাহলে একটা জিনিস জিজ্ঞেস করি স্যার, এটা খুব কৌতূহল জাগে যে যে কোনো একটা কিছু যখন নিয়ে যাওয়া হয় পুলিশের কাছে সবকিছু ইনফরমেশন থাকে। তো এত লাখ লাখ কোটি কোটি টাকা এদিক থেকে ওদিক হলো, পুলিশের কাছে কোনো রকম ইনফরমেশন নেই, এটা কি বিশ্বাসযোগ্য স্যার? একদমই বিশ্বাসযোগ্য নয়। এটা তো খুব লুকিয়ে চুরে কাজ হয়েছে তা না, বিশ্বাসযোগ্য কি করে হবে? ওই যে পার্থ চ্যাটার্জির যে পুজো, সেই পুজো কমিটির মিটিংয়ে মমতা ব্যানার্জি স্টেজের উপর গিয়ে তো অর্পিতাকে ডেকে বলছেন যে তুমি তো উড়িয়া ভাষায়ও ফিল্ম করো, তুমি উড়িয়া জানো, তুমি তো আগের বারও এসছিলে, তুমি তো ববিদের পুজোতেও যাও। তার মানে কি অর্পিতাকে মমতা ব্যানার্জি নাম ধরে জানে? কিন্তু পরক্ষণেই উনি বলেছেন আমি চিনি না কে কোন কাকে ডাকেন,
আমরা স্টেজে উঠে দেখতে পাই, ঠিক আছে। হ্যাঁ, এটা হতেই পারে যে তাকে কোনো কোথাও স্টেজে ডাকা হলো, সেখানে এমন কোনো লোক থাকতে কিন্তু পারে। স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি হ্যাঁ হ্যাঁ, আপনাকে। থাকতে পারে যে যাকে উনি চেনেন না, কিন্তু তাহলে উনি তাকে নাম ধরে ডেকে, তিনি ববির ওখানেও যান, আগের বার এসেছিলেন, পার্থর সঙ্গে ভালো সম্পর্ক, উড়িয়া ফিল্ম করেন, উড়িয়া জানে, এগুলো বলবেন কি করে? অর্থাৎ উনি পরবর্তীকালে যে বলছেন আমি চিনি না, সেটা কারণ যে ওনার কাছে টাকা উদ্ধার হয়েছে, উনি ধরা পড়ে গিয়েছেন, এখন উনিও ধরা পড়বেন এই জন্যে। কিন্তু স্যার এইটা আমরা ওনার মধ্যে বারবার ধরে দেখেছি, যেটা আপনার মনে থাকার কথা স্যার, চিত্রশিল্পী শুভা প্রসন্ন বাবু যখন ইডির কবজায় যখন পড়লেন, তখন শুভা প্রসন্ন বাবুকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চিনতে পারতেন না। কোনো একটি মিটিং এ উনি বলেছিলেন কি নাম যেন, চিত্রশিল্পী অচেনার ভান করেছিলেন, কিন্তু তার দেখুন, কিছুদিন। উনার সম্পর্কে এইসব নিয়ে যত আলোচনা কম করা যায় ততই ভালো। আমাদের এটা কি বলবো, অত্যন্ত লজ্জার বিষয় যে এরকম একজন মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী করেছি, উনি হয়েছেন বললে ভুল হবে। কারণ তিনি দেখুন যে 47-48 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথকে বাঁচিয়ে তাকে দিয়ে মহাত্মা গান্ধীকে ফলের রস খাওয়াতে পারে। তিনি এসপ্লানেডের সভায় প্রকাশ্যে ঘোষণা করতে পারেন যে ডহর বাবুদের বংশের কেউ থাকলে তার সঙ্গে দেখা করুন। যে ডহর মানে যে রাস্তা, ডহর কোনো মানুষ নয় এটা উনি জানেন না, এবং এটা প্রকাশ্যে মিটিংয়ে বলার পর ওনার কোনো রকম অনুতাপ নাই, এবং উনি সব রকম কথা ভুলভাল যা খুশি বলে দিতে পারেন, এবং তার জন্য ওনার কোনো রকম অনুতাপ নাই। স্যার এই যে উনি যে ভুল বলেন, এটা হ্যাঁ, কি উনি কি ইচ্ছাকৃত ভাবে বলেন না অনিচ্ছাকৃত ভাবে বলেন? দেখুন, ভারতচন্দ্রের একটা কথা আছে, সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর। তো তিনি এত কথা বলেন, এবং সেটা কখনো ভেবে চিন্তে হিসেব করে বলেন বলে মনে হয় না। যখন যেরকম সুবিধা মনে করেন বলেন। অতএব আগে যে কথা বলছেন তার সঙ্গে পিছনের কথার কোনো মিল থাকে না, এবং যা বলেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। উনার যা সুবিধা হবে বলে দেন। উনি দেখেন না কখনো কখনো একই সঙ্গে খোদা হাফেজ, ইনশাল্লাহ, আসসালাম আলাইকুম সবই বলেন। উনি একজন লোক হয়তো মারা গিয়েছে, কেউ একজন বলছেন, উনি বলে দিলেন মাশা আল্লাহ। এই কথাটা যে এখানে বলা যায় না, তো সেটা উনি জানেন না, কিন্তু উনি সব জানেন। উনি ইঞ্জিনিয়ার থেকে সব কিছু ইঞ্জিনিয়ারিং বোঝেন, ডাক্তারের থেকে সব থেকে বেশি ডাক্তারি বোঝেন, উনি অর্থনীতিবিদদের থেকে বেশি অর্থনীতি বোঝেন। উনি সব কিছু জানেন, বোঝেন, সেই জন্য বলেন। স্যার আপনি যখন বক্তব্যের কথা বললেন, তার পাশেই আপনার জন্মস্থান মুর্শিদাবাদ। স্যার বকটুয়ে বা ওই সংলগ্ন এরিয়ায় এই ভাদু শেখ যিনি মারা গেছেন, ভাদু শেখ, মজিদুল শেখ এবং জাহাঙ্গীর শেখ আপনার উপর একটা অ্যাটাক করেছিল বেশ 2 বছর 3 বছর আগে। আপনি দমকল থানাতে কেসও করেছিলেন। হ্যাঁ, সেটা আমাদের গ্রামের লোক, আপনি যাদের কথা বলছেন। আসলে আমি যেহেতু এই শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, তো সেটা যেহেতু আমার বিরুদ্ধে, দেখুন আমি মুসলমানদের করণীয় বলে একটা বই লিখেছিলাম, সেখানে আমি খুব তাদের কাছে অন্যায় মনে হয়েছিল এই কথা, যে আমি বলেছিলাম যে এই যে হজ হাউস তৈরি করছে তাতে সাধারণ মুসলমানদের কোনো লাভ নেই। সাধারণ লোকেদের জন্য যেমন লাউঞ্জ আছে, তেমনি হাজিরা হজে যাওয়ার আগে সে লাউঞ্জেই বসতে পারেন, তার জন্য আলাদা করে হজ হাউস করার কি দরকার। আমি বলেছিলাম যে সারাদিন খেয়ে দিয়ে ইফতার পার্টিতে গিয়ে মুসলমানদের কোনো লাভ নেই। আমি বলেছিলাম যদি মুসলমানদের সত্যি কিছু উপকার করতে হয়, তাহলে যেখানে বেশিরভাগ মুসলমানরা থাকে সেখানে ভালো স্কুল করা দরকার,
ভালো কলেজ করা দরকার। মুসলমানরা যাতে আইআইটি, আইআইএম বা আইআইএস এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে সেটা দেখা দরকার। তারা ভালো কাজ পাবে এবং মুসলমানরা যাতে প্রভাবের পদে, যেমন ক্ষমতাশালী মন্ত্রী হন বা অন্যান্য পদে বসেন। যেমন ধরুন, শুধু মুখ্যমন্ত্রী তো নয়, আপনি দেখুন আমাদের এখানে 1/4 বেশি জনসংখ্যা মুসলমান। এখানে যারা মুখ্যমন্ত্রী হয়েছেন স্বাধীনতার পর থেকে, আপনি দেখুন প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, অজয় মুখার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মানে এই 1/4 বেশি যে মুসলমান আছেন তাদের কেউ কোনোদিন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হননি। যদি সমান অধিকার থাকতো, মুসলমানদের সমান উন্নতি থাকতো, তাহলে কিন্তু একজন হয়ে যেত। আমি বলছি না যে মুসলমান বলে কাউকে মুখ্যমন্ত্রী করতে হবে, কিন্তু মুসলমানদের যদি সত্যি সমান অধিকার থাকতো, মুসলমানরা যদি সমান অধিকার ভোগ করতেন, তাহলে যেখানে প্রতি 4 জনে একজন মুসলমান, তাহলে প্রতি 4 জন মুখ্যমন্ত্রীতে তো একজন মুখ্যমন্ত্রী হয়ে যেতেন। শুধু মুখ্যমন্ত্রী না, আপনি দেখুন যেসব মন্ত্রীগুলো না থাকলে রাজ্য চলে না, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী বা কর্মীবর্গ মন্ত্রী, আইন মন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, কোনোদিন কাউকে দেখেছেন? আপনি মুসলমানদেরকে দেখবেন না, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস দেখবেন না। মুসলমানদের প্রথমত সংখ্যার অনুপাতে এমএলএমপি করা হয় না। শিডিউল কাস্ট তাও তো রিজার্ভেশন আছে, এবং পশ্চিমবঙ্গ রাজ্যে যা আছে তার মধ্যে যে এসসি এসটিদের জন্য তো 28% মতো এমএলএ আছে, কিন্তু সেই অনুপাতে তাদেরকে মন্ত্রী করা হয়? করা কিন্তু উনি তো বলছেন আমি মুসলিমদের জন্য সবকিছু করে দিয়েছি। মুসলমানরা যাতে অনুন্নত থাকে, তার লেঠেল বাহিনীতে পরিণত হয়, মারামারি করে খুন হন, তার জন্য সবকিছু করেছেন। তাহলে স্যার এই যে বেশ কিছুদিন আগে নুপুর শর্মার যে একটা বিতর্কিত মন্তব্য, যেটা নিয়ে গোটা দেশ উত্তাল ছিল, সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য উত্তাল ছিল। যখন আমাদের দেশের সম্পত্তি, শুধু রাজ্য তো নয়, দেশের সম্পত্তি যখন ভাঙচুর হচ্ছে, তখনও কিন্তু মুখ্যমন্ত্রী চুপ, পুলিশ মন্ত্রীও চুপ। এটা কি শুধুমাত্র 30%-এর জন্য? দেখুন, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ না। আমি অন্য দিক থেকে এটা বলছি। নুপুর শর্মা কি বলেছিলেন আমি শুনিনি, এবং সেটা আপত্তিজনক ছিল কিনা, বলা উচিত কিনা, সে নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। কিন্তু তিনি কিছু মন্তব্য করেছিলেন, তার জন্য এখানকার, মানে তিনি আল্লাহ রসুল সম্পর্কে কিছু বলেছিলেন, তার জন্য এখানে বাস পোড়ানো হলো, ট্রেন পোড়ানো হলো, গাড়ি পোড়ানো হলো, ভাঙচুর করা হলো, রাস্তা বন্ধ করা হলো। আমি বলছি এখানকার বিধায়ক নির্মল মাঝি, আমি নিজে ভিডিওটা দেখেছি, যদি আপনি চান আপনাকে আমি দেখাতেও পারবো। তিনি বলছেন যে মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ, মমতা ব্যানার্জি আমাদের দুর্গা, মমতা ব্যানার্জি আমাদের লক্ষ্মী। তো নুপুর শর্মা রসুল সম্পর্কে কিছু বললেন, তার জন্য এত সব গন্ডগোল হলো। আর নির্মল মাঝি বলছে মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ, তার জন্য তো একটা প্রতিবাদ করেছে বলে জানি না। যে সভায় এটা বলছিলেন সে সভায় তো মুসলমানদের নাম ধরে উনি ডাকছিলেন, একজনকে প্রতিবাদ করেছে বলে আমি শুনিনি। অতএব এখানে যে গন্ডগোল হয়েছে সেটা এখানকার শাসক দল করিয়েছে, এবং এটা আমি বলছি না, মুখ্যমন্ত্রী নিজে তার একজন এমএলএ নাম করে বলেছেন যে এখানে যে গন্ডগোল করিয়েছে সেটা সেই এমএলএ করিয়েছে। তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন বলে, দল থেকেও নিয়েছেন বলে আমি জানি না, উনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে নিয়েছেন বলে আমি জানি না। অর্থাৎ গন্ডগোল উনি করিয়েছেন। স্যার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গতকাল কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র, উনি একটি মন্তব্য করেছেন যে যখন আমি জেলে ছিলাম বা যখন জেলে যাচ্ছিলাম, তখন পার্থ চ্যাটার্জি আমাকে পাগল বলেছিলেন। যদি পার্থ চ্যাটার্জিকে জেলের ভেতরে যদি এক্সট্রা কোনো সুযোগ সুবিধে দেওয়া হয়, সাধারণ বন্দীদের মতো না দেওয়া হয়, যদি ওনাকে অন্যভাবে ট্রিট করা হয়, তাহলে আমার কাছে খবর আসবে। তাহলে এবারে আমার প্রশ্ন একটাই আপনার কাছে,
যে জেলের ভেতরের খবর একজন বাইরের লোকের কাছে আসবে কি করে? দেখুন, যেখানে দুর্নীতি থাকে তো জেলের ভিতর অস্ত্র পৌঁছে যায়, জেলের ভিতর মোবাইল পৌঁছে যায়, জেলের ভিতর মদ পৌঁছে যায়, ড্রাগ পৌঁছে যায়, সেগুলো আপনারা জানেন, সেটা একটা কথা। কিন্তু আমি অন্য একটা দিকের কথা আপনাকে বলছি। কুণাল ঘোষকে রাজ্যের পুলিশ যে অ্যারেস্ট করেছিল সেটা মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তো হয়নি। কুণাল ঘোষকে যে পার্টি থেকে বের করা হয়েছিল সেটা পার্থ চ্যাটার্জি ঘোষণা করলে মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তো হয়নি। কুণাল ঘোষ তখন তো বারবার বলেছিলেন যে সারদা মিডিয়ায় সব থেকে সুবিধা যদি কেউ ভোগ করে থাকে তো সেটা মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, অ্যারেস্ট করে আমার সামনাসামনি বসে জিজ্ঞাসাবাদ করা হোক। তখন উনি যেটা বলেছিলেন বেঠিক বলেছিলেন বলে আমার মনে হয় না। কিন্তু এখন যে কোনো কারণে হোক, কারণটা আপনারা বুঝতে পারেন, কুণাল ঘোষের ক্ষমতা নেই যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু বলেন। অর্থাৎ যে মমতা ব্যানার্জির নির্দেশে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, যে মমতা ব্যানার্জির নির্দেশে তাকে পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল, পার্থ চ্যাটার্জি শুধু ঘোষণা করেছিলেন বলে, পার্থ চ্যাটার্জি এখন খাদে পড়েছেন বলে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে কুণাল ঘোষ বলছেন। কুণাল ঘোষ, আমি বুঝতাম যে তার সাহস আছে যদি বলতেন যে যা ঘটেছে তার জন্য মমতা ব্যানার্জি দায়ী, তখন যেমন বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, এখন যদি বলতেন যে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো হোক, তাহলে বুঝতাম যে সাহস আছে। স্যার, এত বড় যে স্ক্যাম, এখনো ইন্টারোগেশন চলছে, আহ, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কি একা মাত্র পার্থ চ্যাটার্জির পক্ষে একা করা সম্ভব? না, একা করা সম্ভব সেটা বলছেন কেন? পার্থ চ্যাটার্জিকে বলছেন যে আমি একা করেছি? পার্থ চ্যাটার্জি তো বলছেন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু উনি তো এখন সবকিছু অস্বীকার করছেন। না, সেটা তো উকিলের কথা শুনে করছেন। আমি তো কালকে সিএন চ্যানেলে ওরা জিজ্ঞেস করছিল, ওদেরকে আমি বলেছি যে দেখুন, অপরাধীরা যদি অপরাধ করে বলতো যে আমি অপরাধ করেছি, আমি জেলে যাচ্ছি, কি আমাকে ফাঁসি দিয়ে দাও, তাহলে তো ওই তদন্তকারীদের কোনো দরকার থাকতো না, তাহলে জেলে গানটারও রাখার কোনো দরকার থাকতো না। ওনাকে উকিল শিখিয়ে দিয়েছে, এবং উকিলরা যখন কোনো অপরাধীর বিরুদ্ধে কোর্টে কিছু আবেদন পেশ করা হয়, উকিলরা তো এটা লেখেন, আমি দেখেছি যে আই ডিসপুট ইচ অ্যান্ড এভরিথিং এক্সেপ্ট হোয়াট ইজ ম্যাটার অফ রেকর্ড। এটা হচ্ছে উকিলদের বাঁধা পথ। অর্থাৎ পার্থ চ্যাটার্জি যেটা বলছেন সেটা উকিলের শেখানো বলি। তো এটা দেখলে তো হবে না। কিন্তু তদন্তকারীদের, এই যে মমতা গিয়ে মোদির সঙ্গে হলুদ গোলাপ মিষ্টির প্যাকেট নিয়ে গিয়ে মিটিং করলেন, তার ফলে প্রভাবিত হয়ে যদি ইডি বা সিআইডির লোকেরা আমাদের রাজ্য পুলিশের মতো না করে, আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, আপনারা সকলে শুনেছেন যে অনুব্রত মণ্ডলকে যে একটা ওপেন মিটিং এ উনি বলছেন যে আমাদের বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়ালে তাদের ঘরে আগুন লাগাও, আর যদি পুলিশ বাঁচাতে আসে তো পুলিশের উপর বোম মারে। নিঃসন্দেহে এটা অপরাধ, কিন্তু এই অপরাধের জন্য অনুব্রত মণ্ডলের সাজা হয়েছে? স্যার, এই না না, হয়নি। কেন সেটা আগে বলি, এবং পার্থ চ্যাটার্জি সাজা করতে গেলে কি করতে হবে সেটা আগে জানা দরকার। হয়নি এই জন্যে যে এই যে কথাটা অনুব্রত মণ্ডলের কোর্টে এটা প্রমাণ করা দরকার। কথা কি করে প্রমাণ যায় যে আমি যা বলছি? পরে বলবো যে না, আমি তো বলিনি। তো সেটা কি করে প্রমাণ করা যাবে যেটা আমার কথা? ভয়েস অ্যানালিসিস করা যাবে। তা আমি যে কথাগুলো আপনার কাছে রেকর্ড থাকছে, পরবর্তীকালে আমার কথা একটা রেকর্ড করে, বা আমি অন্য জায়গায় যেটা কথা বলেছি যে ব্যাপারে কোনো সন্দেহ নাই, সেটার সঙ্গে ভয়েস অ্যানালিসিস করে ল্যাব বলে দিতে পারে যে এই কথাটা তাই। তো অনুব্রত মণ্ডলের এই কথাটা ল্যাবে পাঠানো হয়েছিল, কিন্তু পরিকল্পিতভাবে আমাদের রাজ্যে দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসাররা
তার যে নমুনা সংগ্রহ করে পাঠাবে সেটা পাঠাবে, তাহলে আপনি কি করে বলবো যে এটা তার কণ্ঠস্বর কিনা? স্যার, আপনি যখন কেন্দ্রীয় এজেন্সির কথা বললেন, তার মানে কি আপনি একজন প্রাক্তন আইপিএস, আপনার মনেও কি এটা খটকা আছে যে যেটা বিরোধীরা বারবার ধরে বলে যে মমতা ব্যানার্জি এখন যাচ্ছেন মানে সেটিং করতে যাচ্ছেন বা সেটিং তত্ত্ব, সেইটা স্ট্যাবলিশ সে হবে? ব্যাপারে আমার কোনো রকম সন্দেহই নাই, শুধু মনে হয় না। দেখুন, রাজ্যের পুলিশ বলুন, সিআইডি বা থানার পুলিশ বলুন, বা কেন্দ্রের সিবিআই বলুন, ইডি বলুন, সকলেই শাসক দলের নেতাদের কথা শুনে কাজ করেন নিজেদের বেআইনি সুযোগ সুবিধা বজায় রাখার জন্য, ভালো পদ পাবার জন্য। তো অতএব দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন, সেটা প্রধানমন্ত্রীর অফিসে দেখা করবেন, এবং রাজ্যের দাবি দাওয়া নিয়ে দেখা করলে তো তার সাপোর্টিং কাগজপত্র লাগবে, সঙ্গে সেক্রেটারি থাকবে, প্রধানমন্ত্রী দপ্তরেরও যে বিষয় নিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীও তাদেরকে ডাকবেন, আলোচনা হতে পারে। তার জন্য প্রধানমন্ত্রীর বাড়িতে হলুদ গোলাপ আর মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে যাওয়ার কি দরকার, এবং একা একা মিটিং করার কি দরকার? আমাদের মুখ্যমন্ত্রীও কুমারী, আর আমাদের প্রধানমন্ত্রী বিয়ে করার পরও তো প্রচারক ছিলেন। অতএব অতএব আপনি দেখবেন যে রাজীব কুমারের বিরুদ্ধে যখন সিবিআই কোনো ব্যবস্থা নিতে যাচ্ছিলেন, তখন মুখ্যমন্ত্রী তার বাড়িতে চলে এসেছিলেন। বাড়ি বলতে আমি রেসিডেন্স বোঝাচ্ছি, সরকারি কোয়ার্টার ওটা। তারপরে পোশাক পরা পুলিশের লোকদের নিয়ে, নিজের লোকদের ছাড়া ধর্নায় বসে গিয়েছিলেন। যে সিবিআইরা রাজীব কুমারকে অ্যারেস্ট করার জন্য তার বাড়িতে, তার অফিসে এত খোঁজ করছিলেন যে একজন সার্ভিং অফিসার ফেরার হয়ে গেছিলেন, তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। আইপিএস অফিসার চাকরিতে বহাল আছেন কিন্তু বেকার, এরকম তো হচ্ছিল। কিন্তু তারপর কি হলো, মমতা ব্যানার্জি গেলেন, দরজা বন্ধ করলেন, একা একা মিটিং করলেন। তারপর কি হয়েছে আপনারা কেউ জানেন না? আমি জানি। তার মানে আপনি যেটা বলতে চাইছেন, যেটা দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বা বর্তমানে উনি কেন্দ্রে মানে সর্বভারতীয় সহ সভাপতি, তো উনি একটা জিনিস বলেছিলেন যে হয়তো সিবিআই কে ম্যানেজ করতে পেরেছে, ইডি কে ম্যানেজ করতে পারেনি, সেই তত্ত্বটাই তো কিন্তু আলটিমেট স্ট্যাবলিশ হচ্ছে। সিবিআই কে ম্যানেজ করতে পেরেছেন? শাসক দল। রাজ্যের শাসক দল না কেন্দ্রের শাসক দল? বিরোধীরা তো বারবার ধরেই বলেছে যে আলাদা করে তদন্তকারী সংস্থা যেগুলো আছে সেগুলো আলাদা সেক্টর হলেও সেখানে যারা শাসক দলে থাকে কেন্দ্রের, তারাই সেটাকে তাদের অনুমোদনে তারা চলে। হ্যাঁ, চলো। তো তাহলে কেন্দ্রের ইডিতে কি এরকম কোনো অফিসার আছেন যে কেন্দ্রের শাসক দলের কথা না শুনে নিরপেক্ষভাবে তদন্ত করবেন? যদি থাকেন তাহলে সম্ভব। যেমন ধরুন, এই যে দুর্নীতিটা উন্মোচিত হলো, সেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন বলে হলো। তিনি অর্ডার দেওয়ার পরেও ডিভিশন বেঞ্চে গিয়ে স্টে হয়ে গিয়েছিল। তো তিনি যদি এখানকার চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে না লিখতেন এবং প্রতিবাদ না করতেন, আমার মনে হয় না যে এটা আর এগুতো। তো জাস্টিস গঙ্গোপাধ্যায় ছিলেন বলে এটা হয়েছে। তো এরকম যদি কোনো অফিসার থাকেন, তার যদি বুকের পাটা থাকে যে আমি আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করব, তো তাহলে হবে। কিন্তু যদি অফিসাররা এরকম হন যে শাসক দলের নেতারা যা বলবেন তাই করব, তাতে আমার সুবিধা আছে, তাহলে হবে না। স্যার, গতকাল যেটা শুনছিলাম যে ইডি অফিসারেরা নিজে মহামান্য জজকে বলেছেন যে অর্পিতা মুখার্জির জীবন সংশয় হতে পারে জেলে, তাকে তার খাবার জল ইচ অ্যান্ড এভরিথিং তাকে যেন টেস্ট করে দেওয়া হয়। তো এটা আমি বলছি যে শুধু অর্পিতা মুখার্জি নয়, রাজ্যের শাসক দলের লোকেরা পারলে এখন পার্থ চ্যাটার্জিকেও সরিয়ে দিতে পারে। কারণ পার্থ চ্যাটার্জি
অর্পিতা মুখার্জিরা ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং অর্পিতা মুখার্জি কোনো মন্ত্রী নন, দলেরও আইনত সদস্য কিনা আমি জানি না, নাই হতে পারে। কিন্তু পার্থ চ্যাটার্জি গুরুত্বপূর্ণ দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। পার্থ চ্যাটার্জি রাজ্যের শাসক দলের সেক্রেটারি জেনারেল ছিলেন। অতএব তিনি জড়িত থাকলে দলের বিপদ, সরকারের মন্ত্রীদের বিপদ আরো বেশি। আমি অন্য কারো কথা বলছি না। দেখবেন যে এই কুণাল ঘোষই যখন বলেছিলেন যে যে সময় ঘটনা ঘটেছে সে সময় ব্রাত্য মুখ্যমন্ত্রী ছিলেন না, পার্থবাবু ছিলেন, এবং উনি দলের সেক্রেটারি জেনারেল, উনি ভালো বলতে পারবেন। তো কুণালের এই কথার প্রতিবাদ করে একজন মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, আমি বেঠিক কথা বলেছিলেন বলছি না, যে আমরা জয়েন্টলি রেসপন্সিবল, অতএব পার্থ চ্যাটার্জি যা করেছেন তার জন্য আমিও সমানভাবে রেসপন্সিবল। এখন উনি এটা বলবেন কিনা যে পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছেন, আমাকেও অ্যারেস্ট করা দরকার, আমি জানি না, কিন্তু তখন কিন্তু বলেছিলেন, আমি নিজে কানে শুনেছি। তো পার্থ চ্যাটার্জি যেটা করেছেন, ফিরহাদ হাকিম যেমন রেসপন্সিবল, তার থেকে বেশি রেসপন্সিবল ক্যাবিনেটের প্রধান হিসাবে মমতা ব্যানার্জি। অতএব অর্পিতা মুখার্জি থেকে কিন্তু পার্থ চ্যাটার্জির জীবন হানি হওয়ার সংখ্যা বেশি। স্যার আরেকটা জিনিস সেটা জানতে চাইছিলাম স্যার, আপনার 1981-এর ব্যাচ, আপনি অনেকগুলো সরকার দেখেছেন, কিন্তু যে এত দুর্নীতিতে যে সরকার জড়িয়ে পড়ে, সেটা কি আগে কখনো আপনার ধারণা ছিল না, আপনি ভেবেছিলেন স্যার? দেখুন, যে অন্য সরকারে দুর্নীতি হয় না বা হয়নি তা নয়, কিন্তু বর্তমানে রাজ্যের যে সরকার আছে তার একদম প্রধান, যেহেতু দুর্নীতির সঙ্গে জড়িয়ে, এবং তিনি যে কোনো পদে কাউকে রাখতে হলে তোলা তুলে দিতে হবে বা ঘুষ আদায় করে দিতে হবে, এমনকি সরকারি কর্মচারীদের মাসে মাসে টাকা তুলে দেওয়ার শর্তে পদে বসানো হয়। ফলে দুর্নীতি এখানে একটি প্রাতিষ্ঠানিক রূপ, সার্বজনীন রূপ পেয়ে গিয়েছে। আপনি কোনো অফিসে কোথাও গিয়ে ঘুষ ছাড়া কোনো কাজ হবে যেন ভাবতেই পারেন না। আমি তো আদালতে যেতে বাধ্য হই, সেখানে প্রকাশ্যে ঘুষ দেওয়া হয়। স্যার আদালত বলতে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে স্যার, আপনাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছিল, তারপরে আপনি মহামান্য আদালতের দরজা করা নাড়েন। না, আমাকে অফিসার অন কম্পালসারি ওয়েটিং হিসেবে রাখা হয়েছিল একবার আগে, যখন আমি ডাইরেক্টর প্রসিকিউশন ছিলাম। তারপর আমাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়, যদিও তখন একাধিক এডিজির পদ খালি ছিল, আমি এডিজি ছিলাম। এবং দ্বিতীয়বার যখন আমাকে মমতা ব্যানার্জি মে মাসের 20 তারিখে 11 সালে শপথ নিলেন, 25 তারিখে চিফ সেক্রেটারি লিখলেন যে এখানে খুব গুরুত্বপূর্ণ পদের জন্য আমাকে দরকার। ওএসডি পদ। না, আমাকে আনা হলো, তারপর 6 মাস আমাকে কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হলো। প্রথমে আমাকে বলা হলো যে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হোক। তার কারণ হচ্ছে যে এই চিট ফান্ডের যারা মালিক ছিলেন এবং চিট ফান্ডের যারা কাজ করতেন, তারা কেউ চাইছিলেন যে পুলিশের কোনো পদে আমি থাকি। সেই জন্য তারা চাইছিলেন যে আমি পুলিশের বাইরে কোথাও যাই, যার জন্য মমতা ব্যানার্জি আমাকে ব্যক্তিগতভাবে প্রস্তাব দিয়েছিলেন যে আমি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হই। তা আমি সেটাতে রাজি হই না। তারপরে আমাকে ওএসডি কোঅর্ডিনেশন হোমে একটা পদ সৃষ্টি করে। আমি দুটো কারণ সেখানে জয়েন করিনি। আমি বলেছিলাম যে আমি তখন এডিজি, কারেসপন্ডিং সেক্রেটারি হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি, তা আমাকে যদি ওখানে পোস্টিং করতে হয় তাহলে প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে পোস্টিং করো যদি চাও। আর আমি বলেছিলাম যে আমাকে কাজ কি কি দেওয়া হচ্ছে সেটা আমাকে বলে দিতে হবে। আমি কাদের এসিআর লিখবো, আমার এসিআর কে লিখবে,
আমার কাছে ফাইল কে পাঠাবে, আমি কার কাছে ফাইল পাঠাবো, এটা আমাকে জানাতে হবে, তারপর আমি জয়েন করবো। যেটা তারা জানাতে পারেননি, মানে সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার কথা ছিল। আমি দিল্লিতে গিয়েছিলাম যে পদে, মমতা ব্যানার্জি নিজে টেলিফোন করে আমাকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানকার যে পদে আমাকে বসেছিলেন সেটাও ইরেগুলার পদ ছিল। স্যার, পি চিদম্বরমকে আপনার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কেন ফোন করতে হয়েছিল? না, মুখ্যমন্ত্রী চিদম্বরমের যে ব্যাপারটা ছিল সেটা আমার জন্য নয়। মমতা ব্যানার্জি জ্ঞানেশ্বরী কাণ্ডে সিবিআই তদন্ত চাইছিলেন। সেটা নিয়ে আহ, বুদ্ধদেব ভট্টাচার্য ব্যক্তিগতভাবে প্রচন্ড সৎ লোক, চিদম্বরম ভদ্রলোক। আর যাই হোক, তো যখন মমতা ব্যানার্জি এটা দাবি করছিলেন, তখন চিদম্বরম বুদ্ধদেব ভট্টাচার্য মত চেয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য বলছিলেন যে সিআইডি যে তদন্ত করছে সেটা ঠিকই আছে, সিবিআই এর দরকার নেই, এবং শেষ পর্যন্ত দেখা গেল যে তাই। তো এর মধ্যে আমি যেভাবে জড়িত আছি সেটা হচ্ছে, মমতা ব্যানার্জি চাইছিলেন যে সিবিআই তদন্ত করুক, আর রাজ্য অনুমতি না দিলে সিবিআই তদন্ত হচ্ছিল না। তখন আমি, সিবিআই পরিচিত হয় যে অ্যাক্ট অনুসারে, সেই অ্যাক্টে একটা ধারা আছে। সেই ধারাতে এটা বলা আছে, যদি কোনো রেল ল্যান্ডের উপর কেস হয় বা ইউনিয়ন টেরিটরিতে কেস হয়, তাহলে তার জন্য ইউনিয়ন টেরিটরি বা রাজ্যের অনুমোদন লাগে না। তা আমি এটা যখন বের করে দিই, আমি তখন ট্যুরে বেঙ্গলেই ছিলাম। এটা বের করে যখন উনি চাইছিলেন, আমি যে রতনবাবু ছিলেন উনাকে ইমেল করি। তো উনি সেটা মুখ্যমন্ত্রীকে দেখানোর সঙ্গে সঙ্গে উনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, এবং জ্ঞানেশ্বরী কেন্দ্র সিবিআই অর্ডার হয়ে যায়, যেহেতু তখন তাদের কিছু বলার ছিল না। তো এই আপনি যেটা বলছেন যে আমাকে ফোন করার ব্যাপার, সেটা এই ব্যাপারে যে সিবিআই তদন্তটা যে দেওয়া যায় রাজ্য সরকারের অনুমোদন ছাড়া, সেটা আমি আইন দেখে বের করে দিয়েছিলাম। স্যার, আর একটা জিনিস, যেহেতু আপনার সঙ্গে এটা আমাদের চ্যানেলের প্রথম সাক্ষাৎকার, সেহেতু জানতে একটু মন চাই, সেটা হচ্ছে যে আপনার পেনশন নিয়েও কোনো রকম সমস্যা হয়েছিল সরকারের এই ব্যাপারে? না, সেটা তো আপনাকে বললাম যে আমি যে মুসলমানদের করণীয়তে যেসব কথা লিখেছিলাম, সেখানে আরো দু একটা কথা ছিল, যেটা আমি বললাম যে আমার কাছে লোকেরা যেত যারা চিটফান্ডে সর্বশান্ত, তো তাদের বিভিন্ন রেকর্ড নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে একটা চিঠি লিখেছিলাম। আমি তো প্রপার চ্যানেল ছাড়া পাঠাতে চাই না। তো আমার যে তখন উপরে লোক ছিলেন, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি ফরওয়ার্ড করতে রাজি হলেন না। তখন সেই চিঠিটা আমি হোম সেক্রেটারিকে অ্যাড্রেস করে লিখি এবং সেটা ফরওয়ার্ড করা হয়। তো সেই জন্যে পরবর্তীকালে যখন মুখ্যমন্ত্রী বলেন যে আমি এসব কিছু জানতাম না চিটফান্ডের কথা, তখন আমি চ্যানেল, বিভিন্ন চ্যানেলে এটা দেখিয়েছিল, বলেছিলাম যে আমি নিজে চিঠি লিখে জানিয়েছি, অত জানতেন না এটা কোনো মতে বলতেই পারেন না। তো আমি চিটফান্ডের কথায় যে আমি এইসব দেখার পরে মুসলমানদের করণীয় বইয়ে আমি লিখেছিলাম যে চিট ফান্ডের সঙ্গে যুক্ত থাকার জন্যে যারা এখন আছেন তাদের অনেকেই অ্যারেস্ট হবেন, এবং সেটা আমি 12 সালে লিখেছিলাম। বইটা প্রকাশ হয়েছে 12 সালের জুলাই মাসে, এবং দেখুন পরে চিটফান্ডের মন্ত্রী, এমএলএ, এমপি অ্যারেস্ট হয়েছেন। আমি যা লিখেছিলাম ভবিষ্যৎবাণী করে সেটা ঠিক হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষে এই সব কথাগুলো সহ্য করা সম্ভব ছিল না। এটা উনি সহ্য করতে পারছিলেন যে সারাদিন খেয়ে যে ইফতার করতে গিয়ে মুসলমানদের কোনো উপকার হয় না। মুসলমানদের উপকার করতে হলে ভালো স্কুল করুন, ভালো কলেজ করুন, মুসলমানদেরকে ভালো পদে বসান। এই জন্যে আমি এরকম কথা বললে মুসলমানরা আমার কথা যাতে না শোনেন, আমি যাতে এরকম কথা না বলতে পারি, তার জন্যে আমার বইয়ের লেখা জাল করে, সুপ্রিম কোর্টের লেখা জাল করে মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে প্রসিডিং করেছিলেন। এবং সেই প্রসিডিং চলার জন্য আমি রিটায়ারমেন্টের 7 বছর পরে আমার রেগুলার পেনশন চালু হয়েছে, এবং সেই পেনশনটা আমাকে বহাল রাখার জন্য
ক্যাটে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করতে হয়েছে। আমি তো, আমার বেশি টাকা নেই, আমি খরচ করতে পারিনি। আমি এই হাইকোর্টে, সুপ্রিম কোর্টে নিজের মামলা আমাকে নিজে সলভ করতে হয়েছে, নিজে দাঁড়িয়ে করতে হয়েছে, যেহেতু আমি ভালো উকিল দিতে পারি। স্যার, যখন চিট ফান্ড প্রসঙ্গ এলো, ওই সারদা বা নারদা যে স্ক্যাম, বিরোধীরা, শাসক দল বারবার ধরেই বলেন যে ইদানিং যেটা জানা যাচ্ছে যে সুদীপ্ত সেন মহামান্য আদালতকে চিঠি লিখে জানিয়েছেন যে বর্তমান যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এবং তার ভাই সৌমেন্দু অধিকারী তার কাছ থেকে ব্ল্যাকমেল করে প্রচুর টাকা নিয়েছেন, কিন্তু তাদের সিবিআই ডাকছে না। দেখুন, কুণাল ঘোষ তো এখনো শাসক দলে আছে, এবং কুণাল ঘোষের যে বক্তব্য সেটা একটু আগে যেটা বলছিলেন, তো সে তো, তিনি তো বলছেন, ওনার ভয়টা কিসের? উনি তো একটা সময় বলেছেন 11 সালে, পরে 11 সালের সব থেকে যদি কেউ বেনিফিশিয়ারি হন তার নাম মমতা ব্যানার্জি। হ্যাঁ, এখন ভয় হচ্ছে উনি পার্টির সেক্রেটারি পদে আছেন, তো তো উনি বললে সেক্রেটারি পদে আবার সে আগে যেমন আউট হয়েছিলেন, আউট হয়ে যেতে পারেন। উনি পার্টির সেক্রেটারি পদে আছেন বলে তো বিভিন্ন লোকের, যে এখানে তো দেখুন, একজন যদি পঞ্চায়েত স্তরেও কেউ পার্টিতে থাকে তো সে ক্ষমতা মানলো প্রচুর টাকা তুলতে পারেন। তো তাহলে উনি এখানে পার্টির সেক্রেটারি পদে আছেন, সেটা প্রভাবের পদ। এখানে ডিএমএসপির উপরে সেগুলো পদগুলো। স্যার, আমাদের শেষ প্রশ্ন, আপনিও ব্যস্ত। স্যার, আমাদের দর্শক মন্ডলী অনেকেই জানেন না যে আপনি লেখালেখিও করেন, রাইটার। তো স্যার, এই যে আইপিএস জীবনের উপলব্ধি বলে যে বইটা আপনি লিখেছেন, বা উলঙ্গ রানী, এই দুটো বইয়ের জিসটা কি? দেখুন, আইপিএস জীবনের উপলব্ধি যন্ত্রণা, সেখানে আমার তো উপলব্ধির কথা বলেছি, যেমন বলছি, একজন মেডিকেল কলেজের এখন আহ, ডাক্তারবাবু আছেন, পোস্ট গ্রাজুয়েট করা। তিনি ঘটনাচক্রে আমরা যে ইঞ্জিনিয়ারিং কলেজটা করেছি সেখানে ভর্তি হয়েছিলেন, এবং তারপরে ডাক্তারিতে চান্স পেয়ে যান, সে ডাক্তার হয়েছেন। তিনি তৃণমূলের নেতা। তো তিনি কিন্তু ব্যক্তিগতভাবে অনেক তৃণমূলের নেতাই আমার সঙ্গে সম্পর্ক আছে। সেরকম সম্পর্ক আমি তো বলছি, মুখ্যমন্ত্রী থেকে অধিকাংশ মন্ত্রীর সঙ্গে আমার ছিল যখন তারা ক্ষমতায় আসেননি। তো তিনি আমাকে একবার বলছিলেন যে দেখুন, আপনাকে অসৎ হবেন আপনি, এটা আমি বলতে পারবো না, কিন্তু একটা সমঝোতা করে চললে হতো না? দেখুন, এ রাজ্যে তো কোনো অফিসারকে মুখ্যমন্ত্রী নিজে থেকে ফোন করে দিল্লিতে নিয়ে যায়নি, আপনাকেই ফোন করেছিলেন। তা আপনি জাস্ট একটু যদি সমঝোতা করে চলতেন, তাহলে আপনার জন্য বলছি না, আপনি একটা ভালো পদে থাকলে তো লোকের অনেক উপকার হতো। তো যেমন সে বই আমি লিখেছি যে সৎ থেকে সবকিছু সমঝোতা করা যায় না। আমি উদাহরণ দিয়েছি যে ধরুন, আমি একটা অফিসে এসপি বা ডিআইজি বা আইজি হয়ে আছি। আমি সে বইটাতে লিখেছি, সেরকমই একটা ঘটনা বলছি। তখন সিপিএম ক্ষমতায় ছিল। তো সিপিএম এর একজন এমপি আমাকে চিঠি লিখে পাঠালেন। সিপিএম এর সঙ্গে আমার যে শুধু বিরোধ হয়েছে তা নয়, আমি ছোটবেলায় সিপিএম করতাম, আমি আমার বইয়েও লিখেছি। তো সিপিএম এর অনেক লোকই আমাকে সম্মান করতেন, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সমেত আমি বলছি, যে আমার সম্পর্কে ব্যক্তিগত ধারণা খারাপ ছিল। তো এমপি চিঠি লিখে একজন ব্যবসায়ীকে পাঠালেন যে দেখুন, উনি একটা ব্যবসা করেন, কিন্তু আপনার, আমি তখন এনফোর্সমেন্ট ব্রাঞ্চে ছিলাম, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের লোকেরা শুধু উনাকে ডাকছেন না, যে ব্যাংকের লোকেরা তাকে লোন দিয়েছেন তাদেরকেও বারবার ডেকে পাঠাচ্ছে। এটা কি আপনি একটু দেখবেন?
তো সেই চিঠিটা নিয়ে আমি এসে বললাম যে বলুন আপনাকে কোন অফিসার ডেকে পাঠাচ্ছেন এটি। তো উনি একজন ইন্সপেক্টরের নাম বললেন। তা আমি সেই ইন্সপেক্টরকে ডেকে পাঠালাম যে আপনি কেন ডাকছেন। তো উনি এডিজির নাম নিলেন, যে এডিজি পরবর্তীকালে এডিজি সিআইডি হয়েছিলেন এবং ডিজিও হয়েছিলেন, মানে শাসক দলের কথা শুনে কাজ করা লোক, সৎ লোক না। তো আমি এডিজিকে জিজ্ঞেস করলাম যে আপনি কি সত্যি ইন্সপেক্টরকে বলেছেন। তো এডিজি প্রভাবশালী মন্ত্রীর নাম বললেন। আমি বললাম যে স্যার দেখুন, আমি এখানে আইজি আছে, তার নিচে ডিআইজি আছে, এসপি আছে, আমি সকলকে জিজ্ঞেস করেছি, কেউ জানে না। এটা সরকারি অফিস, আপনি যদি তাকে ডাকতে চান তাহলে যে বলছেন তাদেরকে বলুন একটা অভিযোগ জমা দিয়ে একটা কেস হোক। তা আপনি কেস কিছু করেননি, সে লোকগুলোকে ডেকে পাঠাচ্ছেন, ব্যাংকের লোকদেরকে ডেকে পাঠাচ্ছেন, তারা অভিযোগ করলে তা আপনি তো ফাঁসবেন, যে অফিসারকে আপনি পাঠাচ্ছেন সেও ফাঁসবে। কেন আমরা বেআইনি কাজ করব? আমরা তো আইনের সৃষ্টি। আপনার যদি ডাকতে হয় তাহলে আপনি একটু কেস করুন, এবং তারপরে আমি যখন আপনার অফিসে কাজ করছি আমাদেরকেও জানান যে এটা হচ্ছে, আমরা কেউ জানি না। আপনি একদিন ইন্সপেক্টরকে বলে ডেকে পাঠাচ্ছে এবং ইন্সপেক্টর এটা নিয়ে ঘুষ আদায় করবে। তো লোকে যদি বলে আপনি কি বলবেন? বুঝতে পারেন যে এরকম কথা বললে তিনি কতটা সন্তুষ্ট হয়েছিলেন, এবং পরবর্তীকালে যখন এডিজি সিআইডি হয়েছিল, ডিজি হয়েছে, আমার উপর কতটা উনি ন্যায় করেছেন আপনারা বুঝতে পারেন। তো আমি বলেছিলাম যে এইটা সমঝোতা করা যায় না, যে একজন ব্যবসায়ীকে ডেকে পাঠাচ্ছে, ব্যাংকের লোকেরা লোন দিয়েছে, কোনো অপরাধ করেনি, তাদেরকে ডেকে পাঠাচ্ছে, সমঝোতা করলে তাহলে এই এডিজি যখন বলছেন তারপর আর কিছু করা যায় না। তাহলে আমি সৎ আর থাকতে পারছি না। স্যার সৎ যখন বললেন, এখনো পর্যন্ত গুগলে সার্চ করলে হুম। যে মোস্ট অনেস্ট আইপিএস অফিসার ইন বেঙ্গল, সেখানে কিন্তু আপনার নামটাই আসে স্যার। দেখুন, এটাতে আমি যখন নাম আমি কালকের ডেট বলছি, কারণ আমি আপনার এখানে আসার আগে আমাকে কিছুটা রিসার্চ করতে হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কথাটা আমি বললাম স্যার। না, আমি একটা কথা বলছি যে দুঃখের বিষয় আমাদের এখানে সব মানুষের সৎ হওয়া উচিত। সেটা যদি হতো তাহলে সৎ মানুষ হিসেবে আমার আলাদা কোনো পরিচিতি হতে পারত না। এই যে হতে পেরেছে এটার কারণ অন্য যে অফিসার আছেন তারা সৎ নন বলে। এটা কিন্তু খুব ভালো অবস্থা নয়। যদি আমার পরিচিতিটা হতো যে আমি কাজ জানি, কাজ করি, সেই সঙ্গে সৎ, তাহলে ঠিক আছে। কিন্তু অন্যরা অসৎ বলে আমাকে সৎ দেখা যাচ্ছে। অন্যরা অসৎ হওয়াতে কিন্তু আমার কোনো ভালো লাগা নেই, কারণ এই অসৎ অফিসারদের অধীনেই আমার দেশের লোক বাস করে, আমার বংশধররা আগে থাকবে আমি যখন দুনিয়াতে থাকবো না। আমি এই ভাবনাটা নিয়ে একটা গল্পও লিখেছি, যে আমি আমার যে ছেলে মেয়ে তাদেরকে কিরকম পরিবেশে রেখে যাব, তাদেরকে কি শেখাবো, ঘুষ দিয়ে আপোষ করে বাঁচতে শেখাবো, না সৎভাবে বাঁচতে শিখিয়ে আমার মতো সব সময় লড়াই করে যাওয়া শেখাবো। স্যার বর্তমানে দাঁড়িয়ে সেটা কি সম্ভবপর বলে আপনার মনে হয়? সম্ভবপর, আমি তো বলছি, আপনি নিজে যেটা বলছেন তা নয়। আপনি যে কোনো আমার সব থেকে যে বিরোধী লোক আছে, শত্রু, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন না যে আমি অসৎ। না, উনি আপনার বলতে পারেন যে উনি কথা শোনেন না। না, আপনার এমনকি আলোচনায়- ক্যাটে যখন আমি আর্গু করছিলাম, আমি নাম বলে দিচ্ছি, পি কে বাসু বলে একজন রিটায়ার্ড আইএস অফিসার এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার ছিলেন। তো আমার বিরুদ্ধে যে ওই জাল করে যে প্রসিডিং শুরু করা হয়েছিল, তাতে
চিফ সেক্রেটারি হোম সেক্রেটারির পার্সোনাল অ্যাপিয়ারেন্স হয়েছিল। সেক্রেটারি একটু সিএম কে ডেকেছিলেন কিন্তু আসেনি, তারপর হাইকোর্টে গিয়েছিলেন। তো চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে পি.কে. বাসু জিজ্ঞেস করেছিলেন যে উনি ঘুষ খান এরকম কথা কি আপনারা বলতে পারবেন, উনি কোনো বেআইনি কাজ করেন এরকম কথা কি আপনারা বলতে পারবেন? উনি আপনাদের অন্যায় কথা শোনেন না, তো এটা তার কি অপরাধ? আর তার জন্য একজন লোক লিখে দিল যে এর বিরুদ্ধে প্রসিডিং শুরু করা হোক, আর তার নিচে হোম সেক্রেটারি আর চিফ সেক্রেটারি সই করে দিল। এই করে একজন সিনিয়র আইপিএস অফিসারের বিরুদ্ধে প্রসিডিং করা যায়? এটা কিন্তু আমার সামনে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে, তিনিও একজন রিটায়ার্ড আইএএস অফিসার পি.কে. বাসু মেম্বার এ হিসেবে এই ক্যাটের কলকাতা বেঞ্চে বলেছিলেন যে তিনি আপনাদের বেআইনি আদেশ পালন করেন না। তো বেআইনি কাজ আপনারা করবেন, অন্য কাউকে করিয়ে নেন। উনি যখন সৎ থাকতে চান তাহলে উনাকে অসৎ করার জন্য আপনারা চাপ দিচ্ছেন, না করার জন্য কেন এরকম করছেন? স্যার কালকে এটা কোর্টে ক্যাটের কথা বলছি, যেটা হাইকোর্টের সম্মত। 2-3 দিন আগে থেকে একটি নাম বড় ভেসে আসছে, টুলু মণ্ডল। আপনি হয়তো শুনতে পারেন। অনুব্রত মণ্ডলের খুব কাছের ব্যক্তি, ব্যবসায়ী। আচমকাই তার বেনামি 400 খাদান নামে, 6খানি খাদান, পাথর খাদান। তিনি যখনই সিবিআই অনুব্রত মণ্ডলকে লাস্ট এই সোমবারের জন্য যে চিঠিটা পাঠিয়েছে হাজিরা দেওয়ার জন্য, তারপর থেকে কিন্তু টুলু মণ্ডল ব্যাপারটা। দেখুন, সিবিআই তার বাড়িতে গিয়েছে, প্রচুর টাকা উদ্ধার করেছে। একটা জিনিস একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, একটা জিনিস জানতে খুব ইচ্ছা করে। সাইরাল, যে অনুব্রত মণ্ডলের যিনি দেহরক্ষী ছিলেন, তার তো নিজস্ব কোনো ক্ষমতা হবে না যে স্যার তিনি কোনো দুর্নীতি করতে পারেন, মানে এই ওরাম মাপের এই তার যা সম্পত্তি উদ্ধার হয়েছে 100 কোটির ওপর এখনো পর্যন্ত। তো এটার পেছনে কি কোনো বড় কারোর হাত আছে? দেখুন, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন, অতএব তার হাত যে আছে সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এবং অনুব্রত মণ্ডলের মাথায় যে অক্সিজেন যায় না যিনি বলেন, তার হাত না থাকলেও সম্ভব নয়। কেন আমি বলছি? তিনি পুলিশ মন্ত্রী। পুলিশের একজন লোককে যখন দেয়া হচ্ছে, তিনি তো প্রতি বছর সম্পত্তির হিসাব দিতে হয় তাকে, পাবলিক সার্ভেন্ট হিসেবে আমাকে যেমন দিতে হয়েছে। এবং তার তিনি যে কিরকম কাজ করছেন সেটা তো সুপিরিয়র অফিসারকে দেখতে হয়, লিখতে হয়। তো সেইটা যদি করতেন তাহলে আপনি যার নাম করছেন তার পক্ষে এত সম্পত্তি করা সম্ভব হতো না। এত সম্পত্তি করা সম্ভব হচ্ছে এই জন্যই যে তাকে যে দিয়ে রাখা হয়েছে, এবং অন্যায় কাজ যে পুলিশের লোক হয়ে করছেন সেটা পুলিশ বিভাগের কোনো অফিসারও দেখেননি, পুলিশ মন্ত্রীও দেখেননি। এবং অপ্রত্যক্ষভাবে উনি এটা যাতে করতে পারেন তাকে সহযোগিতা করেছেন। এবং আমি বলবো এ ব্যাপারেও পুলিশ মন্ত্রী দায়ী। স্যার সম্পত্তির হিসেবে যখন কথাটা আপনি বললেন, প্রতি 5 বছর অন্তর যে আমাদের রাজ্য বলুন দেশ বলুন যে ইলেকশন যেটা হয়, আমাদের হলফনামা জমা দিতে হয়, আমাদের আইডি ফাইল জমা দিতে হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেক কটা রাজনৈতিক দলের যারা ক্যান্ডিডেট হচ্ছেন তারা যে সম্পত্তির হিসাব জমা দিচ্ছেন প্রতি 5 বছর অন্তর অন্তর, মানে সেই ক্যাঙ্গারুর লাফের মতন বেড়ে বেড়ে সে ডবল ট্রিপল হয়ে যাওয়া, এই বিষয়টি তদন্ত হওয়া উচিত নয়? কি বললো তদন্ত হওয়া উচিত নয়? তদন্ত হওয়া খুবই উচিত, কিন্তু যারা তদন্ত করবেন তাদেরও সম্পত্তি যদি এরকম না বাড়ে তবেই তো। না হলে ধরুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে তদন্ত হওয়া উচিত, মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত করা হোক, তাহলে তো বলবেন যে তিনি এবং তার যে আত্মীয় স্বজনদের সম্পত্তি বেড়েছে। মুখ্যমন্ত্রীর পরিবারের একজন মহিলা তো ভোটে দাঁড়িয়েছিলেন, তার সম্পত্তির হিসেব দেখেছেন, যেটা ডিক্লেয়ার করেছেন, যেটা ডিক্লেয়ার করেননি তা তো নয়। সেই হিসেব সোশ্যাল সার্ভিস করে কত কোটি টাকা এবং অতগুলো প্লটের ফ্ল্যাটের মালিক হওয়া যায়? তো তদন্ত করলে তো তিনি ফাঁসবেন, অত তদন্তের অর্ডার দেবেন কি করে? স্যার আর একটা জিনিস কালকে দেখছিলাম, যেটা
যে আপনাকে একটু আগে বললাম, আপনি অনেক কষ্ট করে বড় হয়েছেন স্যার। সেই ইতিহাসটা যদি একটু বলেন, যারা এই মুহূর্তে আইপিএস আইএএস নিয়ে লেখাপড়া করছে বা যারা স্ট্রাগল করছে, তাদের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে স্যার। দেখুন, ওই ইতিহাসটা, আমি যে গ্রামে জন্মেছিলাম সেই গ্রামে তখন পর্যন্ত কোনো প্রাইমারি স্কুল ছিল না, কোনো খবরের কাগজ যেত না, কোনো রেডিও ছিল না, টিভি তো তখন কথাই নেই। আমার বাবা মা দুজনেই নিরক্ষর ছিল। আমার বাবা, আমাদের কয়েক বিঘে জমি ছিল, সেটা চাষ করতেন, অন্য সময় মুনিশ খাটতেন। আমাদের এলাকায় যেমন বলে পশ্চিমে যাওয়া মানে রাড়ের দিকে কাজ করতে আসা, দক্ষিণ খাটা বলে, তার মানে দক্ষিণ দিকে রানাঘাট বা এই অঞ্চলে কাজ করতে চলে আসা, বা উত্তরে যাওয়া মালদা বা এসব জেলায় কাজ করতে যাওয়া। বাবা সেই হিসেবেও কাজ করতেন। আমি সেই হিসেবে কাজ করিনি, কিন্তু আমি বিএসসি পাশ করার পরেও দিনমজুর হিসেবে কাজ করেছি। এমনকি আমি কলেজে যে ভর্তি হয়েছিলাম, আমার বাবা মা টাকা দিতে পারেননি, আমি দিনমজুর হিসেবে কাজ করে সেই পয়সা দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। অর্থাৎ এবং সেটা যেহেতু আমি সায়েন্স নিয়ে পড়তে গিয়েছিলাম, আমার বাড়ির কাছাকাছি কোনো কলেজ ছিল না, বহরমপুরে ভর্তি হয়েছিলাম, এবং আমি সকাল 7টার সময় উঠে দৌড়তে দৌড়তে ডোমকলে আসতাম, সেখানে বাস ধরে বহরমপুরে নামতাম, আবার দৌড়তে দৌড়তে কলেজে পৌঁছাতাম। দু একটা পিরিয়ড হয়ে যেত, তারপরে কলেজ শেষ করে আবার বাস স্ট্যান্ডে যেতাম, বাস ধরে ডোমকলে নামতাম, বাসের ভাড়ার জন্য প্রাইভেট পড়াতাম। বাড়ি যখন ফিরতাম কোনোদিন 12টা, কোনোদিন 12:30, অর্থাৎ পরের দিন আমার শুরু হয়ে যেত ক্যালেন্ডারে। তো এতে করে আমি পড়াশোনা করতে পারিনি, আমি একটা বইও কলেজ লাইফে কিনতে পারি। আমি কলেজে ক্লাস নোটটার জন্য খাতাও কিনতে পারতাম না সবসময়। তো এইভাবে পড়াশোনা করে আমি কোনো রকমে অনার্সটাও পাইনি, কোনো রকমে বিএসসিটা পাস করেছিলাম। ডিগ্রিটা হয়েছিল যাতে আমি সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার উপযুক্ত হয়েছিলাম, মানে গ্র্যাজুয়েট না হলে পরীক্ষা দেওয়া যায় না। তো আমার ইচ্ছে ছিল যে আমি সায়েন্টিস্ট হব, ওরকম বেশি লেখাপড়া করব। তো সেইটা পরে এখন বুঝতে পারি যে এরপরেও সেটা করা সম্ভব ছিল, কিন্তু আমি তখন জানতাম না। যেমন হায়ার সেকেন্ডারি পড়ার পর আমি ডাক্তারি পড়তে পারতাম, কারণ আমার যে নম্বর ছিল 71 সাল পর্যন্ত মেডিকেলের জন্য জয়েন শুরু হয় লেখা, পরের বছর থেকে শুরু হয়েছে। তো আমার ধারণা ছিল যে ডাক্তার মানে ওই রোগী পরীক্ষা করা, ট্যাবলেট দেওয়া, এসব। ডাক্তার হয়ে যে গবেষণা করা যায় আমি তখন সত্যি জানতাম না, ফলে আমি ডাক্তারি পড়তে যাই। তা আমি সায়েন্স নিয়ে পড়তে গিয়েছিলাম বৈজ্ঞানিক হবো বলে, রেজাল্ট এত খারাপ করলাম যে তারপরেও বৈজ্ঞানিক হওয়া যায় আমি সেটাও জানতাম না। তো তখন আমার কম্পিটিটিভ পরীক্ষা সম্পর্কে জানা ছিল যে আমি স্কুল লাইফ থেকে ডিবেট করতাম। তো কলেজে যখন আছি তখন ডিস্ট্রিক্ট ডিবেট হয়েছিল, সেটা গভর্নমেন্ট অর্গানাইজ করেছিল, স্বল্প সঞ্চয় দপ্তর। তো সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সভাপতি ছিলেন, আমি ফার্স্ট হয়েছিলাম। তো ফার্স্ট প্রাইজ দেওয়ার সময় আমার সঙ্গে আলাপ হয়েছিল। তো কলেজের আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন একদিন তার কাছে চলে যায়, যখন পার্ট ওয়ানেরই রেজাল্ট খারাপ হয়, পার্ট টু দিয়ে খুব ভালো রেজাল্ট হবে না, তখন বুঝতে পারছিলাম যে আমি যদি এই পরীক্ষাটা দিতে চাই তাহলে কী করতে হবে। তো প্রথম তখন আমি জানি যে পরীক্ষাটা কী করে দিতে হয়। তখন তো এত ইন্টারনেট ছিল না, আর আমাদের ওখানে তো বললাম যে খবরের কাগজ দিত না, জানতাম না। তো আমার যখন রেজাল্ট খারাপ হলো, তখন একবার আমি ভেবেছিলাম যে আবার আমি ডাক্তারি দেখি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবো, যাদবপুর আমি ফর্ম ফিল আপও করেছিলাম ভর্তি হওয়ার জন্য। কিন্তু আমার একজন মাস্টার মশাই, ডক্টর আশিস চ্যাটার্জি, উনি আমাকে খুব ভালোবাসতেন। উনি একদিন ডেকে আমাকে বললেন যে দেখো, তোমাকে তো আমি জাননি, অন্য একজন প্রফেসর ছিলেন আমাদের কামাখ্যা গুহ বলে, কেজি বলে, ওনারা এইভাবে জানেন। মানে আমি ওই যে বলছিলাম না, প্রতিদিন মাসের ভাড়া না থাকলে আমি কলেজে আসতে পারতাম না। তো একদিন এরকম ভাবে আমি কলেজে আসতে পারিনি, তখন আমাকে কামাখ্যা ডেকে বলেছিলেন যে তুমি বহরমপুরে থেকে যাও। আমি বললাম কি করে থাকবো। তো বলে এই আমি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, মুসলিম হোস্টেল আছে, সেখানে তোমাকে কোনো সিট দিতে হবে না। আমি বললাম সিট তো দিতে হবে না, কিন্তু খেতে তো হবে স্যার। আমি বলি যে না, আমি ছেলেদের সঙ্গে কথা বলেছি, তারা তোমার কাছ থেকে কোনো পয়সা নেবে না, তোমারটাও ওরা দিয়ে দেবে। আমি বললাম স্যার, আপনি আমার পড়াশোনার জন্য ভাবছেন, আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয় যে কেউ আমার জন্য খরচ করবে, আমি সেটা মেনে নেবো, আমি রাজি হইনি।
রাজি হলে আমার রেজাল্ট ভালো হতো হয়তো। আরেকদিন এরকম একটা ঘটনা ঘটেছিল যে আমার তো তখন পায়জামা পরে আসতাম, একটা শার্ট ছিল পায়জামা, একজন চটি ছিল, জুতোও ছিল না। তো চটিটা কলেজে আসতে গিয়ে ছিঁড়ে যায়। তো চটিটা রেখেই আমি কলেজে চলে আসি, কারণ চটিটা মেরামত করতে গেলে বাসের ভাড়া থাকবে না। তো ওই আশিস চ্যাটার্জি দেখছেন যে আমি কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করছি খালি পাই, তা আমাকে খুব বকলেন যে এখানে কত কেমিক্যাল তুমি ব্যবহার করছো, এদের মধ্যে বিষাক্ত আছে, টেস্ট টিউব ভেঙে কাঁচের টুকরো লাগতে পারে, পায়ে লেগে অসুস্থ হয়ে যাবে, তুমি মরে যাবে, কেন ওরকম করছো? তো আমি চুপ করেছিলাম। তো আমাকে আলাদা করে ডেকে নিয়ে গেলাম যে কেন কিছু কথা বলছো না কেন? তা আমি বললাম যে কি করবো, আমার স্যার এই একটাই চপ্পল ছিল, ছিঁড়ে গিয়েছে, যদি আমি মেরামত করতে যেতাম তাহলে আমি কলেজে আর আসতে পারতাম না। তো ওনার খুব খারাপ লাগবে। তো সেই জন্যে তখন উনি বললেন যে তোমাকে আমরা যতটা জানি তুমি তো কারো সাহায্য নেবে না, অতএব তুমি যদি ডাক্তারি করতে যাও বা ইঞ্জিনিয়ারিং করতে যাও সেখানেও ভালো করা সম্ভব নয়, কারণ তুমি পড়ার খরচ জোগাড় করার জন্য পড়াবে, আর পড়াতে গেলে তো তার জন্য খাটনি করতে হয়। তো অতএব তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারবে না, তোমাকে আমি 3 বছর পড়িয়েছি, তুমি কম্পিটিটিভ পরীক্ষা দাও। তখন আমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করি, ক্লাসের জন্য করি, মিসলেনিয়াসে করি, ডাব্লিউবিসিসির জন্য করি, সিভিল সার্ভিসের জন্য তখন করিনি, যদিও আমার একমাত্র লক্ষ্য ছিল সেন্ট্রাল সিভিল সার্ভিস দেওয়া। তো ক্লার্কশিপ পরীক্ষাটা দিয়ে দিই, মিসলেনিয়াস পরীক্ষার সময় চিকেন পক্স দিতে পারিনি, অসুস্থ ছিল। ডাব্লিউবিসিসটা আমি দিতে চাইছিলাম না, যে পরীক্ষার পরপরই একদম কয়েকদিন পর, হয়তো 2 এক সপ্তাহ পরে। তো উনি বললেন যে দেখো তুমি 3টে চান্স পাবে, 3টে চান্স তোমার দরকার হবে না, আমি তোমাকে চিনি, তুমি দিয়ে দাও। দিয়ে দিলাম, এক গ্রুপে ইন্টারভিউ কল পেলাম এবং শেষ পর্যন্ত চাকরি পেয়ে গেলাম। স্যার, বর্তমান যারা ইয়ং জেনারেশন, হুম। তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? আমি এটা বলবো যে এই আমার মতো চাকরিতে যদি আসতে হয় তাহলে স্কুলের পড়াশোনাটা খুব ভালো থাকা দরকার। আমি উদাহরণ দিয়ে আপনাকে বলছি, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে যখন 100 বর্ষ হলো, সেই স্কুলে গিয়ে মাস্টারদের সামনে আমি বলেছিলাম যে দেখুন আমি ভূগোলে বরাবর খুব ভালো নম্বর পেতাম, অঙ্কতে যেমন খুব ভালো নম্বর পেতাম, 100 পেতাম, 99, 98 পেতাম, ক্লাস 5-এ গিয়েই আমি 100 পেয়েছিলাম। তো ভূগোলে 50, এর মধ্যে 50, 49, 48 এর কমে আমি নাম্বার পেতাম না। কিন্তু আমি যখন সিভিল সার্ভিস দিতে গিয়ে সিলেবাস দেখছি, তখন দেখছি আমি তো অরোরা বোরেলিস জানি না, আইসবুক জানি না, আমি আমেরিকা মহাদেশ সম্পর্কে কিছু জানি না, আমি অস্ট্রেলিয়া সম্পর্কে কিছু জানি না, কী করে হলো? তখন আমি যখন চিন্তা করলাম তখন দেখলাম যে ক্লাস 5-এ বইটা হয়তো 250 পৃষ্ঠা ছিল, আমাকে 40 পৃষ্ঠা পড়ানো হয়েছে। আমি 40 পৃষ্ঠার মধ্যে প্রশ্ন হয়েছে, আমি উত্তর দিয়েছি, ভালো শিখেছি, পুরো নম্বর পেয়েছি। কিন্তু বাকি পৃষ্ঠাগুলো তো যা ছিল সিলেবাসে আমি কিছু জানি না। তো এরকম করে আমরা ক্লাস 8 পর্যন্ত পড়েছি। তো 4 বছরে 250 করে যদি 1000 পৃষ্ঠা গড়ে হয়, তা আমি পড়েছি 4 4-এ 116, অর্থাৎ 100-র মধ্যে 16% মাত্র পড়েছি, অর্থাৎ 84% আমার অজানা জেনারেল স্টাডিজে। অর্থাৎ আমাকে সেইগুলো তখন পড়ে নিতে হচ্ছে নতুন করে, আবার আমাকে চাকরি করতে হচ্ছে, চাকরি না করলে আমি বই কিনতে পারবো না, আমি যে ম্যাগাজিন একটা কিনতে হবে, খবরের কাগজ কিনতে হবে, কিনতে পারবো না। আবার আর একটা উদাহরণ দিচ্ছি জেনারেল স্টাডিজের, দেখুন মিন, মিডিয়া, মোড, এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস তখন জেনারেল স্টাডিজের একটা অংশ ছিল। তো এগুলো কোর ম্যাথামেটিক্সে ছিল। তো কোর মানে আবশ্যিক। আমি ইলেকট্রিক ম্যাথামেটিক্স নিয়ে যেগুলো পড়েছি সেগুলো না পড়লেও চলে, কিন্তু তখন আমার বুদ্ধি ছিল না যে কোর ম্যাথামেটিক্সটা বেশি করে পড়তে হবে। আমাদের মাস্টার মশারা এটা আমাদেরকে বলেনি। কোর ম্যাথামেটিক্স তো বাইরে পরীক্ষা দিতে হয় না, অতএব ওই দুটো একটা সম্পাদ্য উপপাদ্য করিয়ে 2-একটা প্রশ্নমালা করিয়ে
পরীক্ষা নিয়ে নিল, 100-র কাছাকাছি নম্বর পেলাম, আমি খুব ভালো। কিন্তু আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি, মিন আছে, মোড আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, আমি এগুলো কিছুই জানি না। আমাকে আবার তখন পড়ে নিতে হচ্ছে, আবার বলছি যে আমি চাকরি করার পরে পড়তে হচ্ছে। অতএব সেটা প্রচন্ড চাপের, যে আমাদের সাধারণ এলাকার সাধারণ স্কুল থেকে যে ছেলে মেয়েরা এইসব পরীক্ষায় সফল হয় না, তার কারণ এখানে। এই যে আমার ছেলে মেয়ে লামাটেন স্কুলে পড়ছে, তারা যেভাবে পড়েছে যদি আমি পড়তাম, তাহলে আমার রেজাল্ট অনেক ভালো হতে পারত। কারণ আমাকে ভূগোল বা এই ম্যাথামেটিক্স নতুন করে আবার দেখে নিতে হতো না বিএসসি পাস করার পর। তো সেই আমি আমার স্কুলের মাস্টারমশাইদেরও বলেছিলাম, আমি কোনো স্কুলের ছেলে মেয়েদের বলি যে ধরো যে তোমার একটা ক্লাস হচ্ছে না, বা তোমার সিলেবাস সম্পূর্ণ হলো না, কম পরীক্ষা দিতে হলো, ভেবো না যে এটাতে তোমার লাভ হলো, তোমার ক্ষতি হয়ে গেলো, যেটা সারা জীবন তোমাকে বয়ে বেড়াতে হবে। আমি বাংলার উদাহরণ দিচ্ছি, আমাকে তো বাংলা সারা জীবন লিখতে হয়, আমি বাংলাতে লিখি। আমাকে স্কুলের মাস্টার মশাইরা হয়তো সে মাস্টার মশাই জানেন না, সেটা শেখেননি, তার মাস্টার মশাই শেখাননি। আমার মনে আছে আমার স্কুলে এক মাস্টার মশাই একটা মজার গল্প বলেছে। একটা ছেলে পড়াশোনা ভালো করছে না, তো বলেছে তোর দ্বারা কিছু হবে না, কেন তুই এরকম করছিস? বলেছে কি করে হবে? তো বলে স্যার হবে কি করে, আপনি যে আপনার মাস্টার মশাই যে মাস্টার কাছে পড়েছিল কোন রকমে 30 পেয়ে পাস করেছিল, তো সে মাস্টার 30 পা মাস্টার আপনাকে শিখিয়েছিল, আপনি কোন রকমে 30 পেয়ে এসেছেন, তা আপনি আমাকে শেখাচ্ছেন, আপনিই তো ভালো জানেন না, তা আমি কি করে ভালো করবো? বোঝাতে পারলাম? একদম। তো আমি মাস্টার মশাইদেরও বলি যে সব মাস্টার মশাই সবকিছু জানবে না, কারণ সে এরকম ভুল শিক্ষা ব্যবস্থায় মানুষ হয়েছে, আমি যেরকম হয়েছিলাম। কিন্তু যখন পড়াতে যাচ্ছে, যেমন আমাকে স্কুলে কোনোদিন প্রত্যয় পড়ানো হয়নি, উপসর্গ অনুসর্গ পড়ানো হয়নি, সত্যবিধান মত্যবিধান পড়ানো হয়নি, কিন্তু আমি যখন বানান লিখতে যাব এগুলো তো দরকার। আমি যখন শব্দ তৈরি করব আমার তো প্রত্যয় দরকার, উপসর্গ অনুসর্গ দরকার, না হলে আমার শব্দের সংখ্যা বাড়বে কি করে? কিন্তু মাস্টার মশাইরা নিজেরা না জেনে হোক কিংবা পরিশ্রম না করার জন্য হোক আমাকে বঞ্চিত করেছে, যেটা আমি এখন পড়ে নিচ্ছি। কিন্তু ছোটবেলায় শিখলে যত ভালো হয়, অনেক পরবর্তীকালে এসে শিখে ততটা ভালো হয় না আমার মনে হয়। আমি দেখি ছোটবেলায় যেটা শিখেছি, ছোটবেলায় একটা কবিতা আবৃত্তি করেছি, এখনো আমি আবৃত্তি করতে পারি, কিন্তু এখন যেসব কিছু আমি আবৃত্তি করা শিখি সেটা কয়েকদিন পরে ভুলে যায়। তো সেটা আমি আমার মতো যে ছেলেমেয়েরা পড়াশোনা করছেন সাধারণ স্কুলে, তাদেরকে এটাই বলবো যে তারা খেয়াল করুন যে তাদের বিষয়টা যাতে মাস্টারমশাই ঠিক ভালোভাবে পড়ান। যদি না পড়ান তো হেডমাস্টারমশাইকে তারা বলুন, যদি সিলেবাস শেষ না হয় তাহলে হেডমাস্টারমশাইকে বলুন এবং সিলেবাসটা শেষ করান, ভালোভাবে শিখুন। যদি স্কুল লাইফটা ভালোভাবে শেখা থাকে, তো কলেজেতে আমি তো প্রায় কিছু শিখতে পারিনি। এবং আমি সেন্ট্রাল সিভিল সার্ভিসে পরীক্ষা দিয়েছি, কলেজে যে কেমিস্ট্রি নিয়ে পড়েছি, ফিজিক্স ম্যাথামেটিক্স নিয়ে পড়েছি, সেটা আমি সাবজেক্ট কিন্তু নেইনি, যেহেতু ভালো শিখতে পারিনি বলে। আমি কিন্তু সেন্ট্রাল সিভিল সার্ভিসে পরীক্ষা দিয়েছি, তাতে আমি হিস্ট্রি নিয়েছিলাম, যেটা আমি মাত্র 8 পর্যন্ত পড়েছি। আমি বাংলা নিয়েছিলাম, যেটা আমি মাত্র 11 পর্যন্ত পড়েছি। কারণ বাংলা পড়ে আমি বুঝতে পারতাম, হিস্ট্রি পড়ে আমি বুঝতে পারতাম। এবং যেহেতু কেমিস্ট্রি আমি ভালো ছাত্র হওয়া সত্ত্বেও পড়াশোনা করতে পারিনি, আমি ডব্লিউবিসিএস 3টি কেমিস্ট্রি নিয়েছিলাম, সেই জন্য কেমিস্ট্রি পড়তে গেলে তখন খুব মন খারাপ করতো যে আমি এত ভালো ছাত্র ছিলাম কিন্তু আমি কলেজে শিখতে পারলাম না। সেই জন্য আমি বাংলা এবং ইতিহাস নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। এটা কম পরিশ্রম করে দেয়া যায়, সেটাও একটা কারণ। আর বাংলা যেহেতু আমি লিখতে পারতাম, সেই জন্য সুবিধা করেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।